কল্পনা করুন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে আছে, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, আমরা বিদেশি শক্তির সাহায্য নিয়ে এই দেশের ভেতরে আলাদা একটি ভূখণ্ড তৈরি করব। শুনতে কি সিনেমার ডায়লগ মনে হচ্ছে? না, এটাই বাস্তব। এটা ঘটেছে আমাদের বাংলাদেশে এবং এবার সেই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হতে যাচ্ছে। কে এই ব্যক্তি? কারা তার পেছনের কুশীলব? পুরো ঘটনার শিকড় কতটা গভীরে প্রথিত? আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনে সবকিছু উন্মোচন করা হবে। শেষ পর্যন্ত থাকুন। গত কয়েকদিনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে ভূমিকম্পটি আঘাত হেনেছে তার কেন্দ্রবিন্দুতে আছেন একজন নারী, চৈতালি চক্রবর্তী। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী হলেও তার মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এসেছে সেগুলো কোনো আইনজীবীর নয়, বরং একজন প্রশিক্ষিত রাষ্ট্রবিধ্বংসীর মুখের ভাষা। তিনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত ঔদ্ধত্যের সঙ্গে ঘোষণা দিয়েছেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য এনে আমরা এই দেশের ভেতরেই একটা আলাদা প্রদেশ গঠন করব। তিনি আরও হুঙ্কার দিয়ে বলেছেন, যারা হিন্দুদের বিরুদ্ধে কথা বলবে তাদের পা ভেঙে দেয়া হবে। এবার একটু থামুন, এই কথাগুলো কি কোনো গণতান্ত্রিক দেশে কোনো শান্তিপূর্ণ সমাবেশে বলার কথা? একজন আইনজীবী হয়ে তিনি কি জানেন না যে এই একটিমাত্র বক্তব্য তাকে কোন পরিণতির দিকে নিয়ে যেতে পারে? এবার আসুন আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করি। বাংলাদেশের দণ্ডবিধির 123 ক এবং 124 ক ধারা অনুসারে কোনো নাগরিক যদি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা কিংবা স্বাধীনতার বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করেন অথবা দেশের কোনো অংশকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে দেশি বা বিদেশি কোনো শক্তির কাছে সাহায্য প্রার্থনা করেন, তবে সেটা সরাসরি রাষ্ট্রদ্রোহিতা বা সেডিশন হিসেবেই গণ্য হবে। এই অপরাধের শাস্তি কি জানেন? যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এখন প্রশ্ন হলো, চৈতালি চক্রবর্তী ঠিক কী করেছেন? তিনি প্রকাশ্যে বিদেশি শক্তির সাহায্যে দেশের অভ্যন্তরে আলাদা প্রদেশ গঠনের হুমকি দিয়েছেন। আইনের ভাষায় এটি শুধু রাষ্ট্রদ্রোহিতা নয়, এটি কার্যত একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, তিনি প্রদেশ শব্দটি ব্যবহার করেছেন। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে প্রদেশ বলে কোনো ধারণা নেই। প্রদেশ ব্যবস্থা চালু আছে ভারতে। তাহলে তিনি কি আসলে বাংলাদেশের একটি অংশকে ভারতের সঙ্গে যুক্ত করার ইঙ্গিত দিচ্ছিলেন? এই প্রশ্নটি অত্যন্ত ভয়ঙ্কর এবং গভীরভাবে অনুসন্ধানযোগ্য। এতদিন অনেকেই প্রশ্ন তুলেছেন, এত বড় রাষ্ট্রদ্রোহী বক্তব্যের পরেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কেন প্রশাসন চুপ? কিন্তু এবার সে নীরবতা ভেঙেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী চৈতালি চক্রবর্তীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হচ্ছে এবং একজন সচেতন নাগরিক নিজেই মামলার বাদী হিসেবে এগিয়ে এসেছেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ, কারণ এটি প্রমাণ করছে যে বাংলাদেশের সাধারণ মানুষ আর চুপ করে বসে থাকবে না। যখন রাষ্ট্রের অখণ্ডতা হুমকির মুখে পড়ে তখন জনগণই হয়ে ওঠে রাষ্ট্রের সর্বশেষ রক্ষা কবচ। এবার আসুন এই পুরো ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায়। চৈতালির এই উস্কানিমূলক বক্তব্যকে যদি আপনি বিচ্ছিন্ন একটি ঘটনা বলেই মনে করেন তাহলে আপনি মারাত্মক ভুল করবেন। এটি একটি সুবিশাল এবং সুপরিকল্পিত ব্লু প্রিন্টের অংশ মাত্র। উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় এই মুহূর্তে যা ঘটছে তা যে কোনো আন্তর্জাতিক গোয়েন্দা থ্রিলারকে লজ্জায় ফেলে দেবে। সেখানে হরিদাস চন্দ্র তরণী নামের একজন ব্যক্তি, যার আসল পরিচয় নিয়েই রয়েছে ঘন কুয়াশা, প্রায় 17 থেকে 22 কোটি টাকা ব্যয়ে 81 ফুট উচ্চতার একটি বিশাল মূর্তি এবং 144টি সাধারণ বিগ্রহ নির্মাণ করেছেন। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ এসি মেরামতকারী মেকানিকের কাছে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসলো? কে যোগান দিচ্ছে এই কোটি কোটি টাকার? এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই সাধারণ মেকানিকের ব্যক্তিগত প্রকল্পের উদ্বোধনে সশরীরে উপস্থিত ছিলেন ভারতীয় উপচর্যায়ের কূটনীতিকরা। এবার একটু ভেবে দেখুন, একজন এসি মেকানিকের মন্দির প্রকল্পে কেন ভারতীয় কূটনৈতিকরা ছুটে আসবেন? এর পেছনে কি শুধুই ধর্মীয় ভক্তি, নাকি আরও গভীর কোনো ভূ রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করছে? পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের একটু বৃহত্তর প্রেক্ষাপটে তাকাতে হবে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র আমূল বদলে গেছে। নতুন সরকার অত্যন্ত স্বাধীন ও আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন। চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। বাংলাদেশ আর আগের মতো কোনো একটি নির্দিষ্ট প্রতিবেশী দেশের ছায়াতলে আবদ্ধ থাকতে রাজি না। এই পরিবর্তন কাদের ঘুম হারাম করে দিয়েছে? উত্তর অত্যন্ত পরিষ্কার, নয়াদিল্লির নীতি নির্ধারকদের। কারণ বাংলাদেশ যখন স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে শুরু করে তখন এই অঞ্চলে ভারতের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ে।
ঠিক এই কারণেই বাংলাদেশের অভ্যন্তরে এমন কিছু ব্যক্তিকে সক্রিয় করা হচ্ছে যারা ধর্মীয় পরিচয়ের আড়ালে আসলে একটি বিদেশি রাষ্ট্রের কৌশলগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। চৈতালি চক্রবর্তী সেই কৌশলের রাজনৈতিক মুখপাত্র, আর হরিদাস চন্দ্রের মতো ব্যক্তিরা হলেন মাঠ পর্যায়ের নীরব সৈনিক, যারা কোটি কোটি টাকার প্রকল্পের আড়ালে সেই কাঠামোটাই অ্যাকচুয়ালি নির্মাণ করছেন। একটু উল্টো দিক থেকে চিন্তা করুন, ভারতের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি কোনো মুসলিম নেতা ঘোষণা দিতেন, আমরা পাকিস্তান বা বাংলাদেশের সাহায্যে কলকাতাকে আলাদা রাষ্ট্র বানাবো, তাহলে কি ঘটত? 5 মিনিটের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার র তাকে তুলে নিয়ে যেত। মিডিয়া তাকে জঙ্গি, দেশদ্রোহী, পাকিস্তানি এজেন্ট হাজারো তকমা দিয়ে জনসম্মুখে তার চরিত্র হনন করা হতো। ইউএপির মতো কঠোর আইনে তাকে বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখা হতো। অথচ বাংলাদেশে চৈতালি চক্রবর্তী একই ধরনের, বরং তার চেয়েও বেশি ভয়াবহ বক্তব্য দেওয়ার পরেও 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও তাকে গ্রেফতার করা হয়নি। অনেকেই প্রশ্ন করছেন, সরকার কেন এখনও সরাসরি পদক্ষেপ নিচ্ছে না? তবে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ ভিন্ন মত পোষণ করেছেন। তারা ভাবছেন, সরকার সম্ভবত এই পুরো নেটওয়ার্কের মূল শিকড় চিহ্নিত করার জন্য কৌশলগত ধৈর্য ধারণ করছে। গোয়েন্দা বিশ্বে এটি একটি পরিচিত কৌশল, যেখানে একটি ছোট মাছকে তাৎক্ষণিকভাবে ধরার বদলে তার গতিবিধি পর্যবেক্ষণ করে বড় হাঙরটিকে শনাক্ত করা হয়। তবে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট, সরকার যতই ধৈর্য ধরুক না কেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, তাহলে তার পরিণতি হবে খুব ভয়াবহ। মামলা দায়ের হচ্ছে, এটাই প্রমাণ করে যে আইনের চাকা ঘুরতে শুরু করেছে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। চৈতালি চক্রবর্তীর মতো উগ্রপন্থীরা দাবি করেন তারা হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য লড়ছেন, কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। একজন চৈতালির উগ্র বক্তব্যের জের ধরে সমাজে যে বিভাজন তৈরি হয়, তার মূল্য চোকাতে হয় শুধুমাত্র সাধারণ মানুষকেই। বাংলাদেশ কোনো পরীক্ষামূলক ভূখণ্ড নয় যে কেউ এখানে এসে নিজের খেয়াল খুশি মতো মানচিত্র আঁকবে। মামলা দায়ের হয়েছে, আইনের চাকা ঘুরছে। এবার দেখার বিষয়, বিচার বিভাগ এবং প্রশাসন কতটা দ্রুত কঠোরভাবে পদক্ষেপ নেয়। তবে একটি কথা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, সহনশীল, কিন্তু এই শান্তিপ্রিয়তাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন, কারণ এই জাতি যখন রুখে দাঁড়ায় তখন সাম্রাজ্যও ভেঙে পড়ে। ইতিহাস তার সাক্ষী। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, চৈতালি চক্রবর্তী কি অবিলম্বে গ্রেফতার করা উচিত? সরকারের এই ধৈর্যকে আপনি কিভাবে দেখছেন, কৌশল নাকি নিষ্ক্রিয়তা? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন প্রতিটি সচেতন বাঙালির কাছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথে থাকুন, সচেতন থাকুন।